জাঙ্কুক রুমে এলে ল্যাপটপ অন করে দেখে এখনো রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে, ভালোই খাটুনি হয়েছে। ওর বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দিল। বিছানা টান টান করে নিচে নামতেই ফোনের একটু বেজে উঠলো। কোমরখানা অবশ, হাঁপিয়ে উঠেছে। সে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক। তখন ফোনের রিংটং বেজে উঠলো। মুখে বিরক্তকর শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, জাঙ্কুক ভাই, টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে। তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরে বিয়ে করতে হবে কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতুয়া পরবি। পরা বলে কথা, কি পরলে ওটা মেন ফ্যাক্ট না। শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করছি কি এমনি এমনি নাকি? টাকা দেন, নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে 10 টাকা শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করবো না বিয়ে, লাগবে না বউ। ক্ষমা দেবুন, এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা নেই আমার রুমে। সিঙ্গেল আছে, সিঙ্গেলই মরবো। সত্যি দিবেন না? না। তাহলে বিয়ে করবো না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যে মেয়ে বিয়ের আগে হবু বরের থেকে 10 লাখ টাকার শাড়ি চেয়ে হার্ট অ্যাটাক করলো পায়তারা জোরে, আমিও তাকে বিয়ে করবো না। ওকে, ক্যান্সেল, ক্যান্সেল। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগে নেওয়া সিদ্ধান্তটা মাঝে মারা গেল। এরপর আর কেউ কারোর সঙ্গে কোনো কথা বললো না। দুদিন পেরিয়ে গেল। দুইজন দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলো, তবুও তাদের কথা হলো না, মেসেজ হলো না। জাঙ্কুকের দেশে ফেরার দিন জাঙ্কুক ল্যাবে বসে কাজ করার এক ফাঁকে থেকে মেসেজ করলো, এই মুহূর্তে এয়ারপোর্টে আছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্রই চটজলদি ব্যাকপ্যাক রেডি করে মিসেস রোজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে মিস্টার বুগাম। পরনে এখনো সেনাবাহিনীর পোশাক, নেম প্লেটে জলজল করছে ওনার নিকনেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভঙ্গি কথাটা বজায় থাকলেও এখন ঠোঁটে এতে আছে মুচকি হাসি। কারণ উনি ফোনে কথা বলছে দুই মেয়ে ও সহধর্মিনীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যের খোঁজ। জিমিনতে বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। বাবা আমার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্রই মিস্টার বুগাম মিসেস জিসুকে অপলক দেখে বললেন, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না নাকি? হচ্ছে তো। তুমি বরাবরই মিথ্যা বলে কাঁচা জিসু, কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। ছোটটা একটা কথাও শোনে না, এত বড় বিপদ থেকে বেঁচে ফিরলো, অথচ মনে ভয় ডর কিচ্ছু নেই। আগে যেমন সারা বাড়ি নেচে কুচে বেড়াতো, এখনো তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতে তো পারো। ছোট মানুষ, কি বলবো, ঠিক হয়ে যাবে। এ কথা শুনে মিসেস জিসু মুখ ঘুরে অন্যদিকে তাকালেন। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। মিস্টার বুকাম বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে মিসেস জিসু নয়। উনি এবার হেসে বললেন, এখন কি গোলাপ নেমন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে মিসেস জিসু উঠে দরজা আটকে দিলেন। এরপর টুকরা কেঁদে ফেলেন। মিস্টার বুকাম ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করে জানেন একটু পরে মিসেস জিসুর মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। মিসেস জিসু আসলে চোখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, ক্লিয়ার জাঙ্কুকের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা বোধহয় দুইজন দুইজনকে পছন্দ করে। এমন মনে হওয়ার কারণ? এবার মিসেস জিসু খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। দুদিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে জাঙ্কুককে সব কথা শুনেছেন তিনি। জাঙ্কুক আজকে ফ্লাইটে ফিরবে এবং তারা বিয়ে করবে, এ কথাও সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাইকে মেনে নেবে নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? তে না হয় দুরন্ত অবুঝ, কিন্তু জাঙ্কুক সে কিভাবে এই কাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলে থেকে এসব আশা করা যায় না। একই বাড়িতে থাকে তারা, ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষ কি বলবে? জাঙ্কুক পুরুষ মানুষ, তাকে না হয় কেউ কিছু বলবে না, কিন্তু তের গায়ে কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্য করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলেন। অজানা ভয়ে দুদিন থেকে একেবারে নিয়ে গেছেন তিনি। প্রেশার একদম এলো। মিস্টার বুগাম মিসেস জিসুর কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন যা শুনে মিসেস জিসু কথা হারিয়ে ফেললেন। বাখারা হয়ে তাকিয়ে রইলেন। তখন মিস্টার বুকাম ওনার বরাদ্দকৃত ফ্ল্যাটের লক খুলে ভিতরে প্রবেশ করলেন। বসলেন বিলাসবহুল সোফায়। তারপর এসির পাওয়ার বাড়িয়ে বললেন, আমি জানি। কি জানো তুমি? যা হচ্ছে পুরোটা একটা প্ল্যান জিসু। জাঙ্কুকদের উপরে কেউ তীক্ষ্ণ নজর রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে সবটাই নোট করছে। এমনকি তাদের হাতের ফোনটা বর্তমানে অন্যের দখলে। কোন অন্যের দখলে মানে? কিছুক্ষণ আগে তো তের হাতে ফোন দেখলাম, ওইটাই জাঙ্কুক দিয়েছে। যক্ষে ধনের মতো ফোনটা আগলে রাখে তোমার মেয়ে।
যুগ আপডেট। এখন ঘরে বসে থেকে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমনি ঘরে বসে অন্যের ক্ষতি করাও সহজ হয়ে গেছে ফোন তের হাতে। অথচ তার ফোন নং, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব অন্যের আয়ত্তে। কারো খুপের নজরে পড়েছে আমাদের স্বয়ং মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না, মোট কথা যা ভাবছো সেসব হবে না, সম্ভবও নয়। আমার মেয়েটা ছোট বুকাম, আবেগী। এই বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। তে বয়সে ছোট অবুঝ হলেও জাঙ্কুক তা নয়। তে যদি পাগলামি করেও জাঙ্কুক তাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের জাঙ্কুক সেরকম নয় দিসু, তার পার্সোনালি হাই লেভেলের। মানছি তে জাঙ্কুকের সাপে নেউলে সম্পর্ক, কিন্তু হঠাৎ করে জাঙ্কুকের এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলেও বাড়তি কথা বলানো যায় না, সে এখন তের সাথে তাল মিলে বক বক করে যায়। ছেলেটাকে অতটা ভুল বুঝো না। তখন দুপুর 1টা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে নামজুইও। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গাড়ি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এদিকে জাঙ্কুক জানিয়েছে 2 দিনের মধ্যে কাজ না হলে তার গপকে বলে দিবে সে একটা নতুন গপ জুটিয়েছে। হারামজাদা জাঙ্কুক মুখে মুখে হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গপকে লিপকিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি ন্যান্সি দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশ। পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎই বিপ বিপ শব্দে রেড অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে, জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোলমার্ক করা জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দুটো কল করলো জাঙ্কুককে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। 3বারের বেলায় জাঙ্কুক কল রিসিভ করা মাত্রই নামজুইও প্রফুল্ল স্বরে বলল, কালপিটের আসল নাম কিম সেওন হো, থাকে ঢাকাতে। মাফিয়া, ধামাকাদার খবর ও হুমকিজনের খুব কাছের কেউ। জাঙ্কুকের ভ্রুজোড়া কুঁচকে গেল। ও হুমকিজন জড়িত সে আগে জেনেছে। এই সুযোগে প্রমাণ সহ সুগাকে দেখেছে বিধায় সুগা দল ছেড়েছে। কিন্তু সিওন হো এই ছেলেকে, তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে জীবন বাড়ির কারো কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পিছনে অন্য গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনা ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলি? যেই কোডটা পাঠিয়েছিলি ওইটা দিয়ে এখন তার ডিটেইলস শো করছে। ছবি আছে? আছে। শালারে দেখে আমি ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে। এই কথা বলে নামজয় কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। জাঙ্কুকের ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটি ছেলে, দেশি ও বিদেশি সংমিশ্রণে তার মুখবয়ব। তাকে এক পলক দেখে জাঙ্কুক আচ্ছা হয়ে বিছানায় বসলো। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেওয়াল ভেদ করে একটি পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো সিওনহোর ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। সিওনহোর জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে সিওনহো। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে সিওনহো খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী জাঙ্কুকে এইটুকু পরে তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখলো। তারপর আরেকটু ছবিটা জুম করে দেখলো সিওনহোর পিছন সাইড। তারপর হো হো করে হেসে উঠলো, কারণ তার ধারণা সঠিক। সিওনহোর নাম সিওনহো হলেও ছবির মানুষটা সিওনহো না। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটে ছবিটি তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শোক করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। সিওনহো যদি এটা না হয় তবে সে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলক ধাঁধায় সমাধান পেল না জাঙ্কুক। তবে বুঝলো এখানে অন্য ঘাবলা আছে যেটা ধরতে পারছে না সে। হতে পারে সিওনহোর নামটাও ফেক। এমনও হতে পারে এই সিওনহোই তাদের চেনা জানা আপন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। জাঙ্কুক দুপা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে পিছলে হাসলো। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না, যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ি কাটা তখন টিকটিক করে চলছে নিজের নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সবকিছু গুছিয়ে নিল। আর ঘন্টা খানিক পরে তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে ইয়োনো লি জুংসুক আর চ্যানেলের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে।
এদিকে জাঙ্কুক বড় ছাইয়ের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনে সবকিছু ঠিক আছে কিনা চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প হাসাহাসি আড্ডা হলো। টুকটাক ফর্মালিটি পূরণ করে ঠিক সময় প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশে মামাটির ছোঁয়ার অপেক্ষায়। জাঙ্কুক দেশে ফিরছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্টের সাথে কথা হয়েছিল। এরপর তার ফোন সুগার কাছে বেঁধায় আর কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত তে তার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তাদের একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোক সমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে কারো জন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে জাঙ্কুক নিজেই হতবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সুগা ও জিমিন। সে তাদের কথা জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সুগা চালাক আর জিমিন মুখচোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ির সাথে সবাই জানবে। মিস্টার বুকাম কিভাবে ব্যাপারটা নেবে জানা নেই। তবে ভিলেন হবে মিস্টার নঞ্জন নিজে। উনি কখনো জিমিনের সাথে সুগার বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়া শর্ত দেবে, যেটা সুগা কখনো মানবে না। আর এইসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়ে হবে, সংসার হবে, সুগা জিমিনকে মেনেও নিবে। কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে তেল কিছু হয়ও তাদের বাড়ি কেউ মানবে না, কারণ এটা হয় না। লোক সমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে তেজিবির জড়িয়েও যায় তখন আপনা আপনি খারাপ বদনাম হতে যাবে। একই বাড়ি একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বেশি লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্ক দাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না, যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সুগা জীবন বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় তেল গায়ে তার নামে কলঙ্ক লেপতে যাবে, বাজে কথা রটানো হবে, জীবন বাড়ির শিক্ষানে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না, কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য তাইও জিমিনের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মারধরের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে সে হয়েছে খুবই দুষ্টু, চঞ্চলতা তার রন্ধে রন্ধে। তাকে ছাড়া কাউকেই ভয় করে না, বারণ শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে মিস্টার নামজনের একটু বেশি লাই পায়, প্রশ্রয় পায়। এইটুকুতেই মেয়েটা সাপের 5 পা দেখে এবং আপনার নাম এটানো অব্দি ওর চিতে অটল থাকে। এই জন্য একটু আধটু শাসন করেই যা। তার মানে এই না সে থেকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়ালে ভালোবাসা চুয়ে চুয়ে পড়ছে। এসব করতে বয়ে গেছে তার। থেকে ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সঙ্গে বোঝাতে বোঝাতে। বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় জাঙ্কুক ভাই? ধরুন আমি বাসলাম না, তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের ঠোঁটের করে হাসি খেলে গেল। গতদিন তার ফোনে আয়ের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে। সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস, নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবনের নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দেবে। মোট কথা আর কখনো এসব মেয়েলি হাবি যাবে আনার কথা তাকে বলবে না। এই কাজ কার বুঝতে একটু কষ্ট হয়নি তার। এসব নানান কথা ভাবতে ভাবতে জাঙ্কুক শরীর এলিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতঃপর লং জার্নি পার করে যথাসময়ে দেশের মাটিতে পা রাখলো। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় নিয়ে উবানে বাসার পথে রওনা হলো। গলা ছেড়ে গান গাইতে গাইতে ঢাল একটা করাত কিনে গুদাম ঘরে ঢুকলো কিম সোহিয়ন। অন্য হাতে প্যাকেট মোড়া টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতের কাজ ছাড়বে। বহুদিন টাকিলার স্বাদ না হয় না। সুগা ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে সুগা ভাই পার্টি অফিস রুমে তাকে ডেকে হঠাৎ শুধালো, বিদেশি ব্র্যান্ড নাকি খাঁটি বাংলা? কিম সোহিয়ন কথার মানে বুঝতে না পেরে মুখ কাঁচুমাচু করছিল। সাহস করে জিজ্ঞাসা করতে পারছিল না। পরে চট করে কথা ধরে ফেলে দাঁত বের করে হাসলো। ধরে নিল ভাইয়ের মন ভালো, কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্যাংক চাকার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধ হয়। মনে মনে এসবে ভাবছিল সে। খুশিতে ছলমল করছিল তার চোখ মুখ। তখন সুগা 10 আঙ্গুলের সাহায্যে আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, ভোতা জং ধরা করা টানবি। এরপর ভোতা করা দিয়ে ধীরে সুস্থে এবড়ো থেবড়ো করে ওদের 4 হাত পা কাটবি, বলেও যেন কাটাকাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5 গুণ ওরা, 5 গুণন 4 20 হয়। মোট 20টা হাত পা চটের বস্তায় ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে এনে হাজির করবি। যদি 10টা 1ও বাজে তাহলে তোকেও একই অবস্থা দান করব। ওকে ভাই? আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি, জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। ওহম কিচনের দিকে নজর রাখতে বলেছিলাম। রেখেছি। সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ক্ষমতার লোভের বউটাকে অন্যের বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই। ইশারা করা মাত্রই সব ভাইরাল করে দেব। জগর বোনকে করেছে কে?
জানি না ভাই, তবে জঙ্গকাল আপনার নামে পুলিশ কেস করেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনি এই কাজ করেছেন। আমি বুঝি না জঙ্গ আমার মারা খেতে তো লাইক করে কেন? একা একা আর কতজনকে মারা দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলে একটা ব্যাপার আছে। ওহম কি জন যে এত আদর যত্ন করে ওর পিছন মারা দিল, অথচ সে এদিক ওদিক তাকিয়ে সত্যতা না জেনে সমানে আমার নাম জপে যাচ্ছে। শালা সত্যি সত্যি আমার একটু ডাপ মারে। আমি খালি এসব বালছাল কিছুই বুঝি না তাই। কিমসরন মুখ টিপে হাসলো। সুগা তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে ইশারা করলো নিতে। সে নিল। এরপর তল বেঁধে তাকিলা নিয়ে চলে এলো ডালের গুদাম ঘরে। এখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয়, রাত 10টার আগে কাজ সেরে ফেলবে। এইসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় তাকিলা ঢেলে লেগে গেল আদেশকৃত কাজে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নতুবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেসব কিছুই না। তারা এক পাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরের দিন সকাল 10টা। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহি রমজান মাস। পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছেন মিসেস জি। ওনাকে সাহায্য করছেন মিসেস জেনি ও মিসেস জিসু। তিনজন মিলে বড় লিস্ট ধরিয়ে দিলেন মিস্টার কায়ের হাতে। মিস্টার কায় যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরলেন ইয়নদের ছবি। জেদ ধরলো তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। সুগা জাঙ্কুক ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সেই দায়িত্ব পালন করবে। মিস্টার কে বুঝাতে পারলেন না এই সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচন্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে। অন্য আরেকদিন বাজার করতে নিয়ে যাবেন, কিন্তু তারা শুনলই না। অগত্যা জেদের কাছে হার মেনে তাদেরকে নিয়ে যেতেই হলো। মিস্টার নামজুন বারবার গাড়ি করে যেতে বললেন, কিন্তু ইয়নজার ছবির এবারও গোদ হলো তারা রিক্সা যাবে। দুই ছেলের কথা মতো মিস্টার কাই তাদের নিয়ে রিক্সা চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতে দেখা গেল সুগা দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলে পুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলায় ডাকলো না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আর সরকারি ছুটির দিন, আয়োজিমেন্টে কেউ দুদিন বাসা ছিল না। মিসেস রোজের বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। দুদিন আগে তে হঠাৎই গোদ হলো সে ফুপির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাগ প্যাক নিয়ে রেডি। মূলত জাঙ্কুক আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা না ছেড়ে আয়োজিমিনও সাথে গিয়েছিল। দুদিন থেকে যখন শুনলো জাঙ্কুকের ফিরতেও দেরি হবে, তখনই বাসায় ফিরে এসেছে। আপু এখন বাসায় নেই, আসতে দেরি হবে। এই কথা ভেবে তার প্রাণবন্ত রূপটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। সোহেলের সাথে কথা হয়েছে, আর শপিং মলে যাবে দুজন। দেখে আসবে এবারে রীতি কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালার ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতে তার ড্রেস নিয়ে চিন্তা। এই নিয়ে মিসেস জিসুর কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ সেরে মিসেস জিনের মনে পড়লো সকালের ওষুধটা খেতে ভুলে গেছেন। রুমের ড্রেসিং টেবিলের সামনে রাখা ওনার ওষুধের পাতা। যেতে ইচ্ছে করছে না। সোফায় বসে দেখলেন তে সিঁড়িতে নিচে নেমে এসেছে। তাই তাকে বললেন, তে আমার রুম থেকে ওষুধের পাতা এনে দে তো মা। কোন ওষুধের পাতা বড় মা? সাদা পাতা। কোথায় আছে? ড্রেসিং টেবিলের উপর। আচ্ছা। এই কথা বলে সে চলে গেল বড় মার ঘরে। সামনে রাখা ওষুধের পাতা সে সেটা নিয়ে বের হতেই চোখ পড়লো একটা অ্যালবামের দিকে। এটা জেনে সে দেখেছেও বহুবার, তবু বড় সড়ো অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা বড় অপুর বিয়ের সব ছবি আছে। আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি। দাদা দাদিরও ছবি আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসলো। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালোই লাগে, হাসাহাসি হয়। ততক্ষণে মিসেস জিন সরে এসে বসেছে তার পাশে। উনিও দৃষ্টি দিয়েছেন এদিকে। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে দিকে সেসব গল্প শোনাচ্ছিল। তে মন দিয়ে তা শুনছে। কখনো খিলখিল করে উচ্চস্বরে হেসে উঠছে। তার সঙ্গে তাল মিলাচ্ছেন মিসেস জিনও। তখন কলিং বেল বেজে উঠলো। মিসেস জিসু এদিকে আসছিলেন দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারোর সাথে কথা বলছে মানে পরিচিত কি হবে ভেবে মিসেস জিন কিংবা তে কেউ পাত্তা দিল না। নিজেরা ঈদের গল্পে মেতে থাকলো। তখন তে একটা ছবির দিকে তাকিয়ে ডাকলো, বড় মা। কলেজে থাকাকালীন জাঙ্কুক ভাই হাবাগোপা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলে চোখ নাক মুখ ফুটে রাত দেখেছিস? দেখেছি, পুরোই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলে চোখ মুখ হাম্বা টাইপের? কেন তুমি জানতে না? এই দেখো, জাঙ্কুক ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো। মোটা চওড়া করে কাজল দিয়ে দিলে পুরোই দেশি গরু। তখন পাশে কাউকে বসতে দেখে দুজনে তাকাতে দেখে ক্লান্ত শরীরে জাঙ্কুক এসে বসেছে। তে চোখ সরিয়ে ছবির দিকে তাকিয়ে আর চোখে আরেকবার তাকালো জাঙ্কুকের দিকে। শুনে নিল নাকি মানা খেতে হয়, তবে হাবাগোবার হাবাগোবা নেই, সুদর্শন পুরুষে পরিণত হয়েছে।
মুখে যত যাই বলো, বিশুদ্ধ পুরুষের পুরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর সত্যি মুগ্ধ করার মতো। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুলে নিউ হেয়ার কাট। লম্বায় কত হতে পারে সঠিকটা জানা নেই, তবে অনেকটাই লম্বা। তাকে চোখ তুলে উপরে তাকিয়ে কথা বলতে হয়। যদিও জীবনরা সবাই উচ্চতায় এমন, সে আর তাকালো না আর না একবারই কোনো কথা বললো। দেখা যাবে কিছু বলতে গেলে টেরা বাঁকা কথা বলে বসে থাকবে। মিসেস জেন ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন, কুশল বিনিময় করলেন। মিসেস জেনি মিসেস জেসু তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হয়ে খাওয়া তাড়া দিলেন। তাকিয়ে দেখলো তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও তো দুদিন পর বাড়ি এলো, কই কেউ তো এমন করলো না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো, সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে খেয়ে নিন জাঙ্কুক ভাই, রাজ্য জয় করে ফিরেছেন, কত ধকল গেছে, একটু বিশ্রাম না নিলে হয়। তাছাড়া মেয়ে মানুষের সাথে আকাশে উড়াউড়ি করা কি চারটিখানি কথা নাকি? এই কথা শুনে জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো। বাড়িতে আসতে না আসতে খোঁচা মারা শুরু, এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতে মার খেলে এরপর যদি থামে। তাকে তাকাতে দেখে তে উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে, অনেক অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করি সেটা আবার কেড়েও নেয়। হায়রে দুনিয়া, পৃথিবীতে মানবতা বলতে কিছু নেই। আল্লাহ এসব জলদাতে তৌফিক দান করো, রমজানের ওসিলায় এদের মনে মায়া দাও, আমিন।